নমস্কার। আজকের গল্পটি আমিই লিখেছি, আর আজকের গল্পের নাম ঈর্ষা। গল্পটি শুনুন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। কলকাতার অভিজাত এলাকায় দোতলা বাড়ি। বাড়ির কর্তা আশুতোষবাবু সরকারি চাকুরে, নিয়মানুবর্তী মানুষ। নিজের সম্মান আর পরিবারের মান ইজ্জত নিয়ে ভীষণ সংবেদনশীল। তার স্ত্রী মাধবী দেবী শান্ত স্বভাবের, সংসারটাকে ধরে রাখার চেষ্টা করেন নীরবে। আর তাদের দুই মেয়ে, অনন্যা আর অন্বেষা, দুজনেই যেন একই আকাশের দুই বিপরীত তারা। অনন্যা বড় মেয়ে, পড়াশোনায় মগ্ন, ভাবনায় গভীর, আর ভালোবাসায় নিবেদিত। সে ইতিহাস নিয়ে এমএ করছে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির ধুলো জমা বইয়ের পাতায় নিজের ভবিষ্যৎ খুঁজে বেড়ায়। তার স্বপ্ন বড় নয়, কিন্তু সত্যি, নিজের পায়ে দাঁড়ানো, আর যার হাত ধরে জীবন কাটাতে চায় তার সঙ্গে শান্ত একটা সংসার। আর সেই মানুষটার নাম কৌস্তব। কৌস্তব সাধারণ পরিবারের ছেলে, কিন্তু মেধা আর আত্মসম্মানে অসাধারণ। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছে, এখনও স্থায়ী চাকরি পায়নি, তবে টিউশন পড়িয়ে নিজের খরচ চালায়। তার চোখে এক ধরনের নিশ্চুপ আত্মবিশ্বাস, আর কথাবার্তায় এমন ভদ্রতা যা সহজেই মানুষকে টেনে নেয়। অনন্যার সঙ্গে তার সম্পর্কটা খুব বেশি প্রকাশ্যে নয়, কিন্তু গভীর, অনেক দিনের বিশ্বাসে গড়া। এই সম্পর্কের একটা অদ্ভুত দিক ছিল, কৌস্তব প্রায়ই অনন্যার বাড়িতে যেত, তবে প্রেমিক হিসেবে নয়, শিক্ষক হিসেবে। সে পড়াতে আসতো অন্বেষাকে। অন্বেষা তখন সবে মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠেছে। বয়সের সেই সন্ধিক্ষণ যেখানে অনুভূতি আর বাস্তবতার সীমারেখা স্পষ্ট থাকে না। প্রথম দিকে কৌস্তব তার কাছে শুধু স্যার ছিল, একজন ভালো শিক্ষক যিনি কঠিন বিষয়গুলো সহজ করে বোঝাতে পারেন। কিন্তু ধীরে ধীরে অজান্তেই সেই সম্বোধনের ভিতর অন্য এক অনুভূতি জন্ম নিতে শুরু করলো। কৌস্তবের পড়ানোর সময় তার চোখের গভীরতা, হালকা হাসি, মাঝে মাঝে মাথা নাড়িয়ে বোঝানো, সবকিছু যেন অন্বেষার মনে অন্যরকম আলো জ্বালিয়ে দিচ্ছিল। সে বুঝতে পারছিল না ঠিক কি হচ্ছে, শুধু এটুকুই বুঝতো, স্যারকে দেখলে তার মনটা অন্যরকম হয়ে যায়। কিন্তু সে জানতো না সেই মানুষটাই তার দিদির ভালোবাসা। অনন্যা আর কৌস্তব খুব সাবধানে তাদের সম্পর্কটা আড়ালে রাখত। পড়ানো শেষ হলে মাঝে মাঝে কৌস্তব নিচে রাস্তায় দাঁড়াতো, আর অনন্যা একটু পরে নেমে আসতো। দুজনের মধ্যে ছোট ছোট কথোপকথন, কখনো ভবিষ্যৎ নিয়ে, কখনো শুধু দিনের গল্প। সেই কয়েক মিনিটেই যেন তাদের সমস্ত ভালোবাসা জমা থাকতো। একদিন পড়া শেষ হওয়ার পর অন্বেষা জানালার ফাঁক দিয়ে দেখে ফেলল তার স্যার, তার দিদি নিচে দাঁড়িয়ে কথা বলছে। দূর থেকে খুব স্পষ্ট কিছু শোনা যায় না, কিন্তু তাদের চোখের ভাষা, হাসির ভঙ্গি, সবকিছুই যেন অস্বাভাবিকভাবে ঘনিষ্ঠ। সেই প্রথম অন্বেষার মনে একটা অদ্ভুত অস্বস্তি জন্ম নিল। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, দিদি তো বড়, স্যারকে কিছু জিজ্ঞেস করছে হয়তো। কিন্তু মনের ভেতরের অন্য একটা কণ্ঠ বলল, না, এটা শুধু প্রশ্ন নয়। এরপর থেকে সে খেয়াল করতে শুরু করলো প্রতিটা ছোট জিনিস। কৌস্তব পড়াতে এলে অনন্যা অকারণে ঘরের আশেপাশে ঘোরে, জল দেয়, চা দেয়, কখনো অপ্রয়োজনীয় প্রশ্ন করে। কৌস্তবও খুব স্বাভাবিক থাকার চেষ্টা করলেও মাঝে মাঝে চোখ তুলে তাকায় অনন্যার দিকে। সে দৃষ্টিটা অন্বেষার চোখ এড়ায় না। একদিন কৌস্তবের জন্মদিন ছিল, সেদিন বাড়ির পরিবেশটা অন্যরকম ছিল। অনন্যা সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত, নিজের হাতে একটা কেক বানাচ্ছে। খুব নিখুঁত না হলেও তাতে যত্ন ছিল, ভালোবাসা ছিল। সে চায়নি বড় কিছু করতে, শুধু চেয়েছিল কৌস্তবের দিনটা একটু বিশেষ করে তুলতে। অন্বেষা সেটা লক্ষ্য করছিল চুপচাপ। তার ভিতরে তখন অদ্ভুত একটা টানাপোড়েন। কেন দিদি এত কিছু করছে? স্যারের জন্য এত ভাবনা কেন? তার নিজেরও তো ইচ্ছে করছিল কিছু করতে, কিন্তু সে বুঝতে পারছিল না কেন তার মধ্যে একটা জ্বালা হচ্ছে। সন্ধেবেলা কৌস্তব এলো পড়াতে। সবকিছু স্বাভাবিকভাবেই শুরু হলো, বই খুলে পড়া, প্রশ্নোত্তর, ব্যাখ্যা। হঠাৎই অন্বেষা বই বন্ধ করে একটু হাসি দিয়ে বলল, স্যার, আজকে কিন্তু আপনার জন্য কেক বানিয়েছি আমি, দিদি একটু হেল্প করেছে।
ঘরের ভেতর যেন এক মুহূর্তে নীরবতা নেমে এলো। অনন্যা দরজার কাছে দাঁড়িয়েছিল। তার মুখের হাসিটা মুহূর্তে ম্লান হয়ে গেল। কৌস্তব একটু থমকে গেল, কি বলবে বুঝতে পারছিল না। অন্বেষার চোখে তখন এক ধরনের অদ্ভুত চ্যালেঞ্জ, যেন সে কিছু প্রমাণ করতে চাইছে। কৌস্তব শান্ত গলায় বলল, আচ্ছা, তোমার দিদি কি করছে এখন? অন্বেষা বলল, দিদি হয়তো এখন নিজের কাজে ব্যস্ত, বা বসে বসে ফোন ঘাঁটছে, কারোর সাথে কথাও বলতে পারে। সেই সময় অনন্যা ঘরে ঢুকলো কেক নিয়ে। তাই দেখে অন্বেষা রেগে গেল আর একটু ইতস্তত করে বলল, দিদি এনেছিস কেক? আমি স্যারকে সেই কথাই বলছিলাম। অনন্যা কিছু বুঝতে পারল না। সে কেকটা কৌস্তবের দিকে এগিয়ে দিল। কৌস্তব ভীষণ খুশি হলো, কারণ সে জানে কেকটা তার জন্য অনন্যাই বানিয়েছে। কেক কাটা হয়ে গেলে কৌস্তব কেকটা খাওয়াতে যাচ্ছিল অনন্যাকে, কিন্তু মুখটা এগিয়ে দিয়ে নিজে কৌস্তবের হাত থেকে কেকটা খেয়ে নিল আর একটু কেক কৌস্তবকে খাইয়ে দিল। অনন্যার খারাপ লাগলেও সে কিছু বলল না। সে ভাবল তার বোন ছোট তো, সে এরকম করতেই পারে। কিন্তু তারপর অন্বেষা যা করলো তা দেখে কৌস্তব ও অনন্যা দুজনেই অবাক হয়ে গেল। কারণ অন্বেষা তারপর একটা শোপিস গিফট করলো কৌস্তবকে, যেখানে একটি ছেলে একটি মেয়েকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে অনন্যা বলে উঠল, এসব কি উপহার? ওনা তোর শিক্ষক, এগুলো একটা শিক্ষককে দেওয়া যায়? তুই চুপ কর তো দিদি, আমার যা ইচ্ছে হয়েছে আমি তাই দিয়েছি, তুই বল আর কে? স্যার, এটা নিন তো। এই কথা বলে উপহারটা এগিয়ে দিল অন্বেষা কৌস্তবের দিকে। কিন্তু কৌস্তব সে উপহারটা না নিয়ে বলল, তুমি এটা তোমার কাছে রেখে দাও অন্বেষা, আমি থাকি ছোট্ট একটা ঘরে, সেখানে রাখার জায়গা হবে না। এই কথা শুনে অন্বেষা তার দিদির দিকে কটমট করে তাকিয়ে রেগে সেখান থেকে চলে গেল। আর অনন্যার কৌস্তব বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। সেদিন রাতটা তিনজনের জন্যই আলাদা ছিল। অনন্যা নিজের ঘরে বসে বুঝতে পারছিল কিছু একটা বদলাচ্ছে। এগুলোকে শুধু কি সে তার বোনের বাচ্চামি বলে ধরতে পারে? কৌস্তব বাড়িতে নিজের পড়ার টেবিলে বসে ভাবছিল, অন্বেষার আচরণ কি শুধুই কিশোরী বয়সের আবেগ, না এর পেছনে অন্য কিছু আছে? অন্যদিকে অন্বেষা ভীষণ রেগে আছে। তার জেদ আরও বেড়ে গেছে। যা সে চায় সেটা সে পেতেই চায়। আর এই জেদই ধীরে ধীরে রূপ নেবে ঈর্ষায়। আর সেই ঈর্ষা একটা পরিবারের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো শক্তি নিয়ে এগিয়ে আসছে। পরের দিন সকালটা খুব স্বাভাবিকভাবেই শুরু হলো, কিন্তু সেই স্বাভাবিকতার ভেতরে একটা চাপা অস্বস্তি লুকিয়েছিল। মাধবী দেবী কিছুই টের পাননি। তিনি আগের মতোই সকালের খাবার বানাচ্ছেন। আশুতোষবাবু খবরের কাগজে চোখ রেখেছেন, কিন্তু অনন্যা আর অন্বেষা দুজনেই যেন অস্বাভাবিকভাবে চুপচাপ, একে অপরের দিকে তাকাচ্ছেও না। কলেজে যাওয়ার সময় অনন্যা ইচ্ছে করেই অন্বেষার সঙ্গে কোনো কথা বলল না। সে ভেবেছিল একটু দূরত্ব রাখাই ভালো, হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানতো না দূরত্ব কখনো কখনো সমস্যাকে কমায় না, বরং আরো গভীর করে দেয়। সেদিন বিকেলে কৌস্তব আবার এলো পড়াতে, কিন্তু আজকের পরিবেশটা আলাদা। সে ঘরে ঢুকে বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। অন্বেষা বই খুলে বসেছে ঠিকই, কিন্তু তার চোখে আজ অন্য রকম দৃষ্টি, যেন সে পড়তে বসেনি, বরং কিছু প্রমাণ করতে এসেছে। কৌস্তব শান্তভাবে পড়ানো শুরু করলো। ইতিহাসের একটি অধ্যায় নিয়ে আলোচনা চলছিল, কিন্তু অন্বেষার মন কোথাও নেই। সে বারবার অপ্রাসঙ্গিক প্রশ্ন করছে, এমনকি মাঝে মাঝে এমনভাবে তাকাচ্ছে কৌস্তবের দিকে যা একজন শিক্ষকের কাছে অস্বস্তিকর। কৌস্তব সেটা বুঝতে পারছিল, কিন্তু সরাসরি কিছু বলছিল না, কারণ সে ভেবেছিল এই বয়সে এমনটা হতেই পারে, একটু সময় দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। পড়া শেষ হওয়ার পর কৌস্তব ব্যাগ গোছাচ্ছিল, তখন অন্বেষা হঠাৎ বলল, স্যার, আপনি কি কাউকে ভালোবাসেন? প্রশ্নটা এতটাই হঠাৎ ছিল যে কৌস্তব এক মুহূর্তের জন্য থেমে গেল। তারপর একটু গম্ভীর হয়ে বলল,
এই ধরনের প্রশ্ন এখন তোমার পড়াশোনার জন্য জরুরি নয়। অন্বেষা, তুমি পড়ায় মন দাও। মানে আছে তাই না দিদিকে? এইবার কৌস্তব পুরোপুরি থেমে গেল। তার চোখে স্পষ্ট অস্বস্তি। সে বুঝতে পারলো অন্বেষা কিছু একটা বুঝতে শুরু করেছে, আর এই বিষয়টা আর হালকাভাবে নেওয়া যাবে না। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা অনন্যা ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার মুখটা ফ্যাকাশে, কিন্তু চোখে দৃঢ়তা। সে শান্ত গলায় বলল, অন্বেষা, এসব কথা বলার সময় নয়, স্যারকে যেতে দাও। অন্বেষা এবার সরাসরি দিদির দিকে তাকালো। তার চোখে এক ধরনের তীব্রতা। কেন? আমি কি ভুল কিছু বলেছি, নাকি সত্যিটা বললেই তোমার সমস্যা? ঘরের ভেতরের বাতাস যেন ভারী হয়ে উঠল। কৌস্তব বুঝতে পারলো এখন যদি কিছু না বলা হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। সে একটু এগিয়ে এসে বলল, অন্বেষা, তুমি এখন ছোট, অনেক কিছুই ভুলভাবে দেখছো। আমি তোমার শিক্ষক, এই সম্পর্কটা ঠিক রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্বেষা তীক্ষ্ণ গলায় বলল, আমি ছোট নই স্যার, আমি সব বুঝি। আর আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন। এই কথাটা শুনে অনন্যার ধৈর্য ভেঙে গেল। সে কঠিন গলায় বলল, চুপ কর অন্বেষা, তুই যা ভাবছিস সেটা ঠিক নয়, আর এইভাবে কথা বলা একদম ঠিক না। অন্বেষা এবার হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল বিদ্রূপ। ঠিক নয়? তাহলে তুই বল দিদি, তোদের মধ্যে কিছু নেই? অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ আছে, আমি কৌস্তবকে ভালোবাসি। এই স্বীকারোক্তি যেন বজ্রপাতের মতো পড়ল অন্বেষার মনে। সে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইল, তারপর তার চোখে জল এসে গেল, কিন্তু সেই জল দুঃখের নয়, অপমান আর রাগের। তুই জানতেও দিলি না আমাকে আমি কতদিন ধরে। কথাটা শেষ করলো না সে, কিন্তু বাকিটা বোঝার জন্য শব্দের দরকার ছিল না। অনন্যা এবার একটু নরম হয়ে বলল, তুই ছোট, তোর বুঝতে সময় লাগবে, কিন্তু এটা ঠিক না। এই অনুভূতিটা ভুল পথে যাচ্ছে। অন্বেষা এবার চিৎকার করে উঠল, ভুল? ভালোবাসা কি ভুল? তুই পারলে ঠিক, আমি পারলে ভুল? কৌস্তব এবার দৃঢ় গলায় বলল, অন্বেষা, এটা ভালোবাসা নয়, এটা এক ধরনের আকর্ষণ যা সময়ের সঙ্গে চলে যাবে। তুমি এখন পড়াশোনায় মন দাও, তোমার সামনে অনেক বড় ভবিষ্যৎ আছে। এই কথাটাই যেন আগুনে ঘি ঢাললো। অন্বেষার মুখটা মুহূর্তে শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তাহলে আপনি আমাকে কখনোই ভালোবাসবেন না, তাই তো? কৌস্তব স্পষ্টভাবে বলল, অন্বেষা, কি বলছো এইসব? তুমি আমার ছোট বোনের মতো। এই বোন শব্দটা অন্বেষার মনে গভীর দাগ কেটে দিল। সে আর কিছু বলল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। কিন্তু তার চোখে তখন এমন এক অন্ধকার নেমে এসেছে যা কেউই ঠিকমতো পড়তে পারল না। সেদিন কৌস্তব আর নিচে দাঁড়ায়নি, অনন্যার সঙ্গে কোনো কথা বলেনি। সে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে গেল, কারণ সে বুঝতে পারছিল এখন থেকে প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। আর অন্বেষা, সে নিজের ঘরে দরজা বন্ধ করে বসে রইল অনেকক্ষণ। তার মাথার ভেতরে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, যাকে আমি চাই তাকে আমি পাবই, যেভাবেই হোক। সেই মুহূর্তেই তার ভেতরে ভালোবাসা ধীরে ধীরে রূপ নিতে শুরু করলো অধিকারবোধে। আর সে অধিকারবোধ গলতে গলতে পরিণত হলো এক ভয়ঙ্কর ঈর্ষায়, যে ঈর্ষা তাকে এমন এক পথে ঠেলে দেবে যেখান থেকে আর ফেরার রাস্তা থাকবে না। এই বাড়ির দেওয়ালগুলো এখনো নিশ্চুপ, কিন্তু খুব শীঘ্রই এই নীরবতা ভেঙে যাবে মিথ্যে অভিযোগ আর ভাঙনের শব্দে। সেদিনের সেই ঘটনার পর থেকে বাড়ির পরিবেশ যেন সম্পূর্ণ বদলে গেল। আগের মতো হাসি ঠাট্টা, একসাথে বসে চা খাওয়া, টুকটাক কথা, সব কিছু যেন কোথাও হারিয়ে গেল। তার জায়গায় এলো এক অদ্ভুত নীরবতা, যার ভেতরে লুকিয়েছিল সন্দেহ, অস্বস্তি আর অঘোষিত যুদ্ধ। অনন্যা বুঝতে পারছিল পরিস্থিতি আর সাধারণ নেই। সে নিজের মতো করে চেষ্টা করছিল সবকিছু সামলাতে, কিন্তু সে জানতো না কিভাবে। একদিকে কৌস্তব, তার ভালোবাসা, যার জন্য সে এতটা লড়তে প্রস্তুত, আর অন্যদিকে নিজের পরিবার, নিজের ছোট বোন, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসেছে। সেই বোনই আজ তার সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। এই সত্যিটা সে মেনে নিতে পারছিল না। কৌস্তব দূরত্ব বাড়িয়ে দিল। সে আগের মতো অনন্যার সঙ্গে নিচে দাঁড়িয়ে কথা বলতো না, পড়াতে এসে সরাসরি পড়িয়ে চলে যেত। এমনকি কখনো কখনো পড়ানোর সময়ও সে অস্বাভাবিকভাবে গম্ভীর হয়ে থাকতো, যেন নিজেকে জোর করে নিয়ন্ত্রণ করছে।
কারণ সে বুঝে গেছে একটা ভুল পদক্ষেপ মানেই সব শেষ। কিন্তু অন্বেষা থামেনি, বরং দিন যত গড়াতে লাগলো তার ভিতরের জেদ আর ঈর্ষা ততই বেড়ে উঠতে লাগলো। সে এখন আর নিজের অনুভূতিটাকে লুকোতে চাইছিল না, বরং সুযোগ পেলেই কৌস্তবের সামনে নিজেকে প্রমাণ করতে চাইছিল। কখনো বাড়তি যত্ন দেখিয়ে, কখনো অকারণে হাসি দিয়ে, কখনো আবার এমনভাবে প্রশ্ন করে যাতে কৌস্তব বাধ্য হয় তার দিকে তাকাতে। একদিন পড়ানোর সময় হঠাৎ করে সে খাতা বন্ধ করে বলল, স্যার, আপনি যদি আমাকে পড়ানো ছেড়ে দেন তাহলে আমি খুব খারাপ রেজাল্ট করব, তখন কিন্তু দায় আপনার। কৌস্তব অবাক হয়ে বলল, আমি কেন পড়ানো ছাড়ব? অন্বেষা মুচকি হেসে বলল, কারণ আপনি এখন আর আমার দিকে আগের মতো তাকান না, আপনি শুধু দিদির কথা ভাবেন। এইবার কৌস্তব স্পষ্ট বিরক্ত হয়ে গেল। সে একটু কঠোর গলায় বলল, অন্বেষা, তোমার এই আচরণটা ঠিক নয়। আমি তোমার শিক্ষক আর তুমি আমার ছাত্রী। এই সম্পর্কের বাইরে কিছু ভাবা ভুল, আর এই ধরনের কথা আমি আর শুনতে চাই না। কিন্তু অন্বেষা থামার মেয়ে নয়, সে আরও কাছে ঝুঁকে বলল, আমি ভুল ভাবছি না স্যার, আমি যা চাই সেটা আমি পাবো, আপনি দেখবেন। এই কথাটা শুনে কৌস্তব আর এক মুহূর্ত সেখানে থাকতে পারল না। সে ব্যাগ তুলে উঠে দাঁড়ালো আর বেরিয়ে যাওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে থাকা অননার দিকে একবার তাকালো। সেই দৃষ্টিতে ছিল অসহায়তা, যেন সে বলতে চাইছে, আমি চেষ্টা করছি, কিন্তু এটা আর আমার একার পক্ষে সামলানো সম্ভব নয়। সেদিন রাতে অননার কৌস্তব ফোনে কথা বলল, খুব সাবধানে, যেন কেউ শুনে না ফেলে। অননার গলায় কান্না, কৌস্তব, আমি খুব ভয় পাচ্ছি। অন্বেষা যেভাবে আচরণ করছে, আমি বুঝতে পারছি না ও কি করতে পারে। কৌস্তব শান্ত থাকার চেষ্টা করছিল। আমিও চিন্তায় আছি অনন্যা, কিন্তু আমরা যদি এখন কোনো ভুল করি তাহলেও সেটাকেই ব্যবহার করবে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। অনন্যা কাপা গলায় বলল, যদিও বাড়িতে কিছু বলে দেয়, বাবা তো কিছু শুনবে না। এই কথাটা দুজনকেই নিঃশব্দ করে দিল, কারণ তারা দুজনেই জানতো আশুতোষ বাবুর কাছে সম্মান সবকিছুর উপরে। আর যদি কোনোদিন অন্বেষা ভুল কিছু বলে বসে তাহলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। কয়েকদিন সবকিছু যেন শান্ত ছিল, কিন্তু সেই শান্তি ছিল ঝড়ের আগের নীরবতা। এক বিকেলে কৌস্তব পড়াতে এসেছে। অনন্যা ইচ্ছে করে নিজের ঘরে ছিল, যাতে কোনো অপ্রয়োজনীয় পরিস্থিতি না হয়। অন্বেষা পড়া টেবিলে বসেছিল, কিন্তু তার চোখে আজ অদ্ভুত এক স্থিরতা, যেন সে কিছু ঠিক করে ফেলেছে। পড়ার মাঝখানে হঠাৎ সে বলল, স্যার, আপনি কি আমার দিদিকে বিয়ে করবেন? প্রশ্নটা এতটাই সরাসরি ছিল যে কৌস্তব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া এখন ঠিক নয়। অন্বেষা এবার উঠে দাঁড়ালো, ধীরে ধীরে কৌস্তবের কাছে এগিয়ে এলো। কিন্তু আমি জানতে চাই, কারণ যদি আপনি দিদিকে বিয়ে করেন তাহলে আমি আপনাকে হারাবো, আর আমি সেটা হতে দেব না। এইবার কৌস্তব একটু জোরে বলল, এনাফ অন্বেষা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ, এটা বন্ধ করো। ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ালো অনন্যা, তার মুখে রাগ স্পষ্ট। অন্বেষা, তুই কি পাগল হয়ে গেছিস? এটা কি ধরনের আচরণ? অন্বেষা হেসে বলল, আমি পাগল হইনি দিদি, আমি শুধু আমার জিনিসটা চাইছি। অনন্যা এবার আর নিজেকে সামলাতে পারল না। সে এগিয়ে এসে অন্বেষার গালে একটা জোরে চড় মারল। অনেক হয়েছে, আর না, ছোট বলে অনেক ছেড়ে দিয়েছি। ও তোর শুধুই শিক্ষক, আর ও আমার আমার ভালোবাসা। ঘরের ভেতর মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। অন্বেষা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে তার মুখটা শক্ত হয়ে গেল। তার চোখে জল জমলো ঠিকই, কিন্তু সে জলের আড়ালে ছিল এমন এক ক্রোধ যা আগে কেউ দেখেনি। সে খুব ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তাহলে দেখা যাবে কে কাকে পায়। কৌস্তব বুঝতে পারল এটা শুধু রাগ নয়, এর মধ্যে অন্য কিছু আছে, খুব বিপজ্জনক কিছু। সে অনন্যার দিকে তাকিয়ে বলল, আমি আজ যাচ্ছি, কাল থেকে হয়তো আর আসা ঠিক হবে না। অনন্যার বুক কেঁপে উঠল, না কৌস্তব, প্লিজ। কৌস্তব মাথা নাড়ল, এখন দূরত্বই সবচেয়ে নিরাপদ। সে চলে গেল। আর সেই রাতেই অন্বেষা নিজের ঘরে বসে একটা সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্ত তার নিজের জীবন তো নষ্ট করবেই, সাথে সাথে আরও অনেকগুলো জীবনকে অন্ধকারে ঠেলে দেবে।
পরদিন সকালে বাড়িতে এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। অন্বেষা কাঁদতে কাঁদতে তার বাবার সামনে এসে দাঁড়ালো। তার চোখ লাল, মুখ ভেজা, কাপা গলায় বলল, বাবা, আমি আর ওই স্যারের কাছে পড়বো না। আশুতোষ বাবু অবাক হয়ে বললেন, কেন, কি হয়েছে? অন্বেষা একটু থামলো, যেন সাহস জোগাড় করছে। তারপর ফুপিয়ে ফুপিয়ে বলল, স্যার স্যার আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এই একটি মাত্র বাক্যেই যেন সবকিছু থমকে গেল। মাধবী দেবী স্তব্ধ। আশুতোষ বাবুর চোখে মুহূর্তে আগুন জ্বলে উঠল। কি বলছিস তুই, ঠিক করে বল। অন্বেষা এবার কান্না বাড়িয়ে দিল। আমি পড়ছিলাম, হঠাৎ স্যার আমার কাছে এসে আমাকে ছুঁতে চেয়েছিল। আমি খুব ভয় পেয়ে যাই। কথাগুলো শেষ হওয়ার আগেই আশুতোষ বাবু চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখ লাল হয়ে গেছে রাগে। এই ছেলেটার এত সাহস! আমি ওকে ছেড়ে দেব না। ঠিক তখনই অন্বেষা আরও একটা বিষ ঢেলে দিল। আর দিদি, দিদি ওর সঙ্গে সম্পর্ক রাখে। এইবার যেন বিস্ফোরণ হলো। অনন্যা পাশের ঘর থেকে সব শুনছিল। তার শরীর কাঁপতে লাগলো। সে ছুটে এসে বলল, বাবা, এটা মিথ্যে। কৌস্তব এমন ছেলে নয়। কিন্তু সেই মুহূর্তে কোনো বাবা তার মেয়ের মুখে এমন অভিযোগ শুনে ঠান্ডা মাথায় ভাবতে পারে না। আশুতোষ বাবুর চোখে তখন শুধু রাগ আর অপমান। চুপ, তুই চুপ কর। তোরও লজ্জা থাকা উচিত। তুই এই ছেলের সঙ্গে সম্পর্ক রাখিস। অনন্যা কাঁদতে কাঁদতে বলল, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও কখনো এমন কিছু করেনি। কথা শেষ হওয়ার আগে একটা জোরে থাপ্পড় পড়ল তার গালে। মাধবী দেবী কেঁপে উঠলেন, কি করছো তুমি? কিন্তু আশুতোষ বাবু তখন আর শুনছেন না। আজই আমি ওকে ডেকে এনে সব জিজ্ঞেস করব। যদি সত্যি হয়, আমি ওকে পুলিশের হাতে তুলে দেব। ঘরের ভেতর কান্না, চিৎকার, উত্তেজনা সব মিলিয়ে এক অরাজক পরিস্থিতি তৈরি হলো। আর সে বিশৃঙ্খলার মাঝখানে দাঁড়িয়ে অন্বেষা চুপচাপ সব দেখছিল। তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠেছিল, যে হাসির ভিতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। সকালের সে বিস্ফোরণের পর বাড়িটা যেন আর আগের মতো রইল না। দেওয়ালগুলো একই আছে, আসবাবপত্র একই জায়গায়, কিন্তু বাতাসে যেন একটা ভারী চাপা গন্ধ, অবিশ্বাসের, অপমানের আর এক অদ্ভুত অস্থিরতার। যে অস্থিরতা প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে মিশে যাচ্ছে। অনন্যা নিজের ঘরের কোণে বসেছিল, গালে লাল দাগ, চোখ ফুলে গেছে কান্নায়, কিন্তু তার ভেতরে যন্ত্রণা বাইরে আসা কান্নার থেকেও অনেক গভীর। সে বারবার নিজের মনে একটাই প্রশ্ন করছিল, এটা কি করে সম্ভব? আমার নিজের বোন, যে বোনকে সে ছোটবেলা থেকে আগলে রেখেছে, যার জন্য নিজের সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিল, সেই বোনই আজ তার জীবনের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। এই সত্যিটা তার ভিতরটা ছিঁড়ে ফেলছিল। অন্যদিকে আশুতোষ বাবু ফোনটা হাতে নিয়ে পায়চারি করছেন। তার চোখে রাগ, অপমান আর এক ধরনের অন্ধ প্রতিশোধ স্পৃহা। তিনি একবারও ভাবছেন না বিষয়টা যাচাই করা উচিত কিনা, কারণ তার কাছে বিষয়টা একটাই, আমার মেয়ের সম্মান। আর সেই সম্মান নিয়ে কেউ খেলেছে, এই ধারণাটাই তাকে উন্মত্ত করে তুলেছে। মাধবী দেবী বারবার বলার চেষ্টা করছিলেন, শুনে নাও আগে, হয়তো ভুল বোঝাবুঝি। কিন্তু আশুতোষ বাবু যেন আর কিছু শুনতেই পাচ্ছেন না। তিনি শুধু বললেন, আমি নিজে চোখে দেখে নেব, তারপর সিদ্ধান্ত নেব। কয়েকবার ফোন করার পর অবশেষে কৌস্তব ফোন ধরল। ও পাশে তার স্বাভাবিক কণ্ঠ, হ্যালো কাকু। এই স্বাভাবিক সম্বোধনটাই যেন আরও আগুনে ঘি ঢেলে দিল। আশুতোষবাবু গর্জে উঠলেন, আজই আমাদের বাড়িতে আসো, এখনই, খুব জরুরি কথা আছে। কৌস্তব একটু অবাক হলেও শান্ত গলায় বলল, ঠিক আছে কাকু, আমি আসছি। ফোন কেটে যাওয়ার পর বাড়ির ভেতরে এক অদ্ভুত অপেক্ষা শুরু হলো। যেন সবাই জানে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে, কিন্তু কেউই সেটা থামানোর চেষ্টা করছে না। অন্বেষা নিজের ঘরে বসেছিল, কিন্তু তার মুখে কোনো ভয় নেই, বরং একটা অদ্ভুত স্থিরতা। সে জানে আজ তার খেলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। সে নিজের মনে বলল, আজ সব শেষ, আজ ঠিক হবে কে জিতবে। অনন্যা বারবার দরজার দিকে তাকাচ্ছিল। তার মনে একটাই ভয়, কৌস্তব যদি আসে আর যদি বাবা কিছু করে বসে, তাহলে কি হবে। সে ছুটে গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা প্লিজ, ওকে কিছু বলো না, ও কিছু করেনি। আশুতোষবাবু ঠান্ডা কিন্তু কঠোর গলায় বললেন, তুই এখন চুপ থাক, আমি সব জানবো। অনন্যা বুঝতে পারলো এখন আর কোনো কথা কাজ করবে না। একটু পরেই দরজার বাইরে বেল বেজে উঠল। মাধবী দেবী দরজা খুলতে কৌস্তব ভেতরে ঢুকলো। তার মুখে স্বাভাবিকতার ছাপ থাকলেও চোখে একটা চাপা উদ্বেগ। সে বুঝতে পারছিল কিছু একটা গুরুতর হয়েছে। ঘরে ঢুকেই সে বলল, কাকু, কিছু হয়েছে কি?
উত্তরের বদলে আশুতোষবাবু উঠে এসে এক ঝটকায় তার কলার চেপে ধরলেন। কি হয়েছে সেটা তুই ভালো করেই জানিস? কৌস্তব পুরোপুরি হতভম্ব। আমি আমি কিছু বুঝতে পারছি না। কথা শেষ হওয়ার আগেই একটা জোরে চড় পড়ল তার গালে। মাধবী দেবী চিৎকার করে উঠলেন, কি করছো তুমি? অনন্যা ছুটে এলো, বাবা না, প্লিজ না। কিন্তু আশুতোষবাবু তখন আর থামার অবস্থায় নেই। আমার মেয়ের সঙ্গে নোংরামি করার সাহস হয় কি করে তোর? শিক্ষক সেজে বাড়িতে এসে এই কাজ করিস? কৌস্তব কয়েক সেকেন্ড কিছু বলতে পারল না, যেন সে বুঝতেই পারছে না কি অভিযোগ তার বিরুদ্ধে এসেছে। তারপর সে কাপা গলায় বলল, কাকু, আপনি কি বলছেন? আমি কিছু করিনি। আমি এমনটা ভাবতেও পারি না। অন্বেষা তখন ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো, তার চোখে জল, মুখে ভয় পাওয়ার অভিনয়। বাবা, ও আবার মিথ্যে বলছে। কৌস্তব তার দিকে তাকালো। সে দৃষ্টিতে ছিল অবিশ্বাস, আঘাত আর একটা নিঃশব্দ প্রশ্ন, তুমি এটা করলে? অন্বেষা চোখ নামিয়ে নিল, কিন্তু তার মুখে সেই একই অভিনয়। অনন্যা এবার আর সহ্য করতে পারল না। সে কৌস্তবের সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমি শপথ করে বলছি ও কিছু করেনি, ও এমন ছেলে না। আশুতোষবাবু গর্জে উঠলেন, চুপ, তুই ওর সাথেই আছিস, তুই কি বলবি আমি জানি। তিনি কৌস্তবের দিকে আঙুল তুলে বললেন, আমি এখনই পুলিশে ফোন করব, তোকে জেলে পচাবো। কৌস্তব হাত জোর করে বলল, আপনি চাইলে পুলিশে দিন, আমি ভয় পাচ্ছি না, কারণ আমি কিছু করিনি। কিন্তু দয়া করে একবার ভাবুন, আমি কি এমন মানুষ? কিন্তু সেই মুহূর্তে যুক্তির কোনো মূল্য ছিল না। মাধবী দেবী কাঁদতে কাঁদতে বললেন, ওকে যেতে দাও, পরে কথা হবে। অনেক তর্ক বিতর্কের পরে শেষমেশ আশুতোষবাবু বললেন, এখান থেকে বেরিয়ে যা, আর কোনোদিন এই বাড়ির আশেপাশেও যেন তোকে না দেখি। কৌস্তব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে জল জমে উঠেছে, কিন্তু সে নিজেকে সামলে নিল। একবার অনন্যার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল হাজারটা না বলা কথা, অসহায়তা আর ভেঙে যাওয়া বিশ্বাসের যন্ত্রণা। তারপর সে ধীরে ধীরে ঘুরে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা সম্পর্ক, একটা বিশ্বাস, একটা স্বপ্ন, সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। অনন্যা মেঝেতে বসে পড়ল। তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শুধু চোখ দিয়ে জল পড়ছে নিরন্তর। সে জানে আজ তার জীবনটা অন্যদিকে মোড় নিল, যেখান থেকে আর ফিরে আসা খুব কঠিন। অন্বেষা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল, কিন্তু তার মুখে কোনো অপরাধ বোধ নেই, বরং একটা অদ্ভুত তৃপ্তি। সে যা চেয়েছিল সেটার প্রথম ধাপ সে পেরিয়ে গেছে, কিন্তু সে বুঝতে পারছে না এই জয়ের দাম কতটা ভয়ঙ্কর হতে চলেছে। সেই রাতেই বাড়িতে নতুন নিয়ম শুরু হলো। অনন্যার ফোন কেড়ে নেওয়া হলো, বাইরে যাওয়া বন্ধ, কলেজ যাওয়া প্রায় বন্ধ করে দেওয়া হলো। আশুতোষবাবু স্পষ্ট জানিয়ে দিলেন, এখন থেকে তুই বাড়িতেই থাকবি, আর আমরা তোর বিয়ের কথা ভাবছি। অনন্যা স্তব্ধ হয়ে গেল। বাবা, আমি তো সবে এমএ করছি, আমি পড়াশোনা শেষ করতে চাই। কিন্তু কোনো উত্তর এলো না। তার কণ্ঠ যেন শূন্যে মিলিয়ে গেল। আর অন্বেষা, সে নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়েছিল, তার ঠোঁটে আবার সেই হালকা হাসি। সে ভাবছে, এবার আর কোনো বাধা নেই, এবার কৌস্তব শুধু আমারই হবে। কিন্তু সে জানে না, ঈর্ষা যখন জেতে তখন আসলে কেউ জেতে না, সবাই একটু একটু করে হেরে যায়। কৌস্তব সেই দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর যেন শুধু একটা মানুষ নয়, একটা বিশ্বাস, একটা ভবিষ্যৎও দরজার বাইরে চলে গেল। অনন্যা সেই দরজার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, যেন সে ভাবছিল, যদি এখনই ফিরে আসে, যদি সবটা একটা দুঃস্বপ্ন হয়। কিন্তু বাস্তব এত সহজে বদলায় না, বরং বাস্তব তখনই সবচেয়ে নিষ্ঠুর হয়ে ওঠে যখন কেউ কোনো দোষ না করেও শাস্তি পায়। আর সেই শাস্তির ভার অনন্যার কাঁধে চেপে বসলো। তার ফোন কেড়ে নেওয়া হয়েছে, বাইরে যাওয়া বন্ধ, কলেজে যাওয়া বন্ধ, এমনকি জানালার পাশে দাঁড়িয়ে একটু আকাশ দেখাটাও যেন অপরাধ হয়ে দাঁড়ালো। আশুতোষ বাবুর চোখে এখন শুধু সন্দেহ, আর সেই সন্দেহের আগুনে তিনি নিজের মেয়েকেই পুড়িয়ে দিচ্ছেন, সেটা তিনি বুঝতেও পারছেন না। মাধবী দেবী চেষ্টা করেন মাঝে মধ্যে অনন্যার পাশে বসতে, একটু মাথায় হাত বুলিয়ে দিতে, কিন্তু তিনি নিজেও ভীষণ অসহায়, কারণ এই বাড়িতে সিদ্ধান্ত নেয় একমাত্র আশুতোষ বাবুই, আর তার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়ার সাহস তার নেই। এইদিকে কৌস্তব নিজের বাড়িতে ফিরে গিয়ে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তার গালে এখনো সেই চড়ের জ্বালা আছে, কিন্তু তার চেয়েও বেশি জ্বলছে তার আত্মসম্মান। সে বারবার ভাবছিল, সে কি ভুল করলো? সে কি কোথাও এমন কিছু করেছে যার জন্য আজ তাকে এই অপমান সহ্য করতে হলো?
উত্তর সে পাচ্ছিল না, কারণ সে জানে সে নির্দোষ। কিন্তু এই সমাজে সবসময় সত্যি জেতে না, কখনো কখনো মিথ্যে এত জোরে বলা হয় যে সেটাই সত্যি হয়ে দাঁড়ায়। সে শুধু একটাই কথা ভাবছিল, অনন্যা এখন কেমন আছে। সে জানে অনন্যা লড়াই করতে পারছে না, সে জানে ওর হাত পা বাঁধা, আর এই অসহায়তার অনুভূতিটাই তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। সেই রাতেই সে নিজের মনে একটা সিদ্ধান্ত নিল, সে আর কোনোদিন এই বাড়ির কাছে যাবে না, আর কোনো ঝামেলায় জড়াবে না, কারণ তার একটা ভুল পদক্ষেপ অনন্যার জন্য আরো বিপদ ডেকে আনতে পারে। এদিকে বাড়ির ভিতরে ধীরে ধীরে নতুন এক অধ্যায় শুরু হলো। অনন্যার বিয়ের জন্য পাত্র দেখা শুরু হয়ে গেল। আশুতোষ বাবু যেন খুব তাড়াহুড়ো করে সবকিছু শেষ করতে চাইছেন, যেন যত দ্রুত সম্ভব তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান। একের পর এক লোকজন আসতে লাগলো, অনন্যাকে সাজিয়ে বসানো হয়, প্রশ্ন করা হয়, হাসতে বলা হয়, মাথা নিচু করে উত্তর দিতে বলা হয়, কিন্তু তার ভিতরে তখন সবকিছু শূন্য। সে যেন নিজের শরীরটা ছাড়া আর কিছুই নয়। তার ইচ্ছা, তার স্বপ্ন, তার ভালোবাসা সবকিছু যেন কোথায় হারিয়ে গেছে। মাঝে মাঝে সে বাবার সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা শেষ করতে চাই, আমি চাকরি করতে চাই। কিন্তু আশুতোষ বাবুর উত্তর একটাই, যা বলছি তাই হবে, এর বেশি কোনো কথা নয়। বাবা, আমার দিকটা একটু ভাবো, আমি অন্য কাউকে। কথা শেষ করতে দেয়নি আশুতোষ বাবু। তার মেয়ের সপাটে এক চড় মেরেছিল তার মেয়ের গালে, তারপর চিৎকার করে বলেছিল, আমার দিব্যি রইল তোর কাছে, যদি তুই বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। এইভাবে চিৎকার করতে করতে তিনি অসুস্থ হয়ে গেলেন। ডাক্তার আসলো, তার চেক আপ হলো। ডাক্তার বলে গেল যে কোনোভাবেই যেন তিনি আর উত্তেজিত হয়ে না পড়েন। এই একটা কথাই যেন অনন্যার জীবনের সমস্ত দরজা বন্ধ করে দিল। এই সব কিছুর মাঝেও অনন্যা একদিন সাহস করে একটা কাজ করলো, কারণ সমস্ত কিছু তো তার শেষ হয়ে গেছে। একটি বারের জন্য যদি কৌস্তবকে ফোন করে জানানো যেত তাহলে খুব ভালো হতো। তাই রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, সে চুপি চুপি বাবার ফোনটা নিয়ে কৌস্তবকে কল করলো। ফোনটা বেজে উঠতেই তার হাত কাঁপছিল, মনে হচ্ছিল যদি কেউ দেখে ফেলে তাহলে আবার নতুন ঝড় উঠবে। ওপাশে কৌস্তব ফোন তুলতেই কিছুক্ষণ কেউ কিছু বলতে পারলো না, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। তারপর অনন্যা ভেঙে পড়লো, কাঁদতে কাঁদতে বলল, সব শেষ হয়ে যাচ্ছে কৌস্তব, বাবা আমার বিয়ে ঠিক করছে, আমি কিছুই করতে পারছি না, বাবা দিব্যি দিয়েছে তার, রেগে কথা বলতে গিয়ে অসুস্থ হয়ে গেছে, আমি আর পারছি না কৌস্তব, আমার সাথে কি এটা হওয়ার ছিল? কৌস্তব চোখ বন্ধ করে সব শুনছিল, তার গলাও ভারী হয়ে গেছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। আমি জানি অনন্যা, আমি সব বুঝতে পারছি, তোমার কোনো দোষ নেই, তুমি আমাকে কতটা ভালোবাসো আমি জানি, কিন্তু এখন তোমার কিছু করার নেই, তুমি পরিবারের বিরুদ্ধে যেতে পারবে না, আমি চাই না তোমার জন্য আর কোনো সমস্যা হোক। অনন্যা কাঁপা গলায় বলল, তাহলে আমাদের কি হবে? কিছুক্ষণ চুপ থেকে কৌস্তব বলল, হয়তো আমাদের একসাথে থাকার কথা ছিল না এই জন্মে, কিন্তু ভালোবাসা কি শুধু একসাথে থাকলেই হয়? আমি তোমাকে সবসময় ভালোবাসবো, তুমি যেখানে থাকো, যেভাবেই থাকো। এই কথাগুলো শুনে অনন্যার বুকটা আরো ভারী হয়ে গেল, কিন্তু সে বুঝে গেল এটাই শেষ, এই কথোপকথনটাই তাদের শেষ ভরসা, শেষ দেখা, শেষ সম্পর্ক। কয়েক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল। পাত্র রুদ্রনীল, বড় ব্যবসায়ী পরিবার, অর্থ সম্পদে ভরপুর, সমাজে প্রতিষ্ঠিত। আশুতোষ বাবুর কাছে এর থেকে ভালো কিছু হতে পারে না। তিনি ভাবলেন এই বিয়ে তার মেয়ের ভবিষ্যৎ নিরাপদ করবে, কিন্তু তিনি জানলেন না ভবিষ্যৎ শুধু টাকার উপর দাঁড়ায় না, সেখানে ভালোবাসা, সম্মান, বোঝাপড়াও লাগে, যা এই বিয়েতে ছিল না। অনন্যা চুপচাপ সব মেনে নিল, কারণ তার আর কিছু বলার ছিল না। তার চোখে জল ছিল, কিন্তু সেই জল কেউ দেখলো না, কারণ সবাই ব্যস্ত ছিল আয়োজন নিয়ে। বিয়ের দিনটা এসে গেল, আলো, সাজসজ্জা, লোকজন, সবকিছু যেন খুব সুন্দর, কিন্তু সে সৌন্দর্যের ভিতরে লুকিয়েছিল এক মেয়ের ভাঙা স্বপ্ন। অনন্যা বরের পাশে বসে আছে, মাথা নিচু, চোখে শূন্যতা, আর অন্যদিকে একটু দূরে দাঁড়িয়ে অন্বেষা সবকিছু দেখছে। তার মুখে অদ্ভুত এক হাসি। সে মনে মনে ভাবছে, শেষ পর্যন্ত দিদি হারলো, এখন আর কেউ আমার আর কৌস্তবের মাঝে নেই। তার ভিতরে কোনো অপরাধবোধ নেই, বরং একটা অদ্ভুত তৃপ্তি। সে বিশ্বাস করছে এটাই তার জয়, কিন্তু সে বুঝতে পারছে না এই জয়ের ভিতরেই তার নিজের ভবিষ্যতের পরাজয় লুকিয়ে আছে। অনন্যা শ্বশুর বাড়ি চলে গেল, বাড়িটা ফাঁকা হয়ে গেল, কিন্তু সেই ফাঁকা জায়গায় যেন একটা চাপা অস্বস্তি থেকে গেল। আশুতোষ বাবু নিজেকে বোঝালেন তিনি ঠিক কাজ করেছেন, তিনি তার মেয়ের সম্মান রক্ষা করেছেন, কিন্তু গভীর রাতে কখনো কখনো তার মনেও প্রশ্ন জাগে, সবকিছু কি সত্যি এত সহজ ছিল? তিনি সেই প্রশ্নটা এড়িয়ে যান, কারণ সত্যিটা মেনে নেওয়ার সাহস তার নেই। আর অন্বেষা, সে এখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে। সে ভাবে
এবার কৌস্তব নিশ্চয়ই তাকে গ্রহণ করবে, কারণ এখন আর কোনো বাধা নেই। সে মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে, নিজের মনে বলে আমি ওকে পেয়েই ছাড়বো যেভাবেই হোক। কিন্তু সে জানে না কিছু কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে যত চেষ্টাই করা হোক আর জোড়া লাগে না। আর কৌস্তবের মনেও এখন শুধু একটাই নাম, অনন্যা, আর সেই নামের জায়গা কেউ নিতে পারবে না। সময় ধীরে ধীরে এগোতে লাগলো, কিন্তু এই গল্পের ভেতর জমতে লাগলো আরো বড় ঝড়। কারণ ঈর্ষার আগুন একবার জ্বলে উঠলে তা সহজে নেভে না, বরং সময়ের সাথে সাথে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সেই আগুন এখনো জ্বলছে নীরবে, অপেক্ষায়। বিয়ের পর অনন্যার জীবনটা যেন একেবারে অন্য এক জগতে ঢুকে পড়ল। বাইরে থেকে সবকিছু যতটা ঝলমলে, ভিতরে ততটাই ফাঁপা। রুদ্রনীলের বাড়ি বড়, অভিজাত, একান্নবর্তী, প্রতিটা ঘরে বিলাসিতা, দামি আসবাব, চাকর বাকর সব আছে, কিন্তু নেই একটু উষ্ণতা, নেই মনের মানুষের মতো করে কেউ পাশে দাঁড়ানোর মানুষ। প্রথম কয়েকদিন অনন্যা ভেবেছিল হয়তো সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। নতুন পরিবেশ, নতুন মানুষ, অভ্যস্ত হতে একটু সময় তো লাগেই। কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝে গেল এখানে তাকে মানুষ হিসেবে নয়, দায়িত্ব হিসেবে দেখা হয়। তার বাবার পরিচয়, তার শিক্ষাগত যোগ্যতা কিছুই এখানে তেমন মূল্য পায় না, কারণ এই বাড়ির লোকেদের কাছে একটাই পরিচয় গুরুত্বপূর্ণ, টাকা। আর সেই মাপকাঠিতে অনন্যা অনেক নিচে। রুদ্রনীল শুরু থেকে খুব একটা আগ্রহ দেখায়নি। বিয়েটা তার কাছে যেন একটা সামাজিক দায়িত্ব। সে নিজের ব্যবসা, নিজের বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকে। রাত করে বাড়ি ফেরা, মাঝে মধ্যে মদের গন্ধে ভরা শরীর নিয়ে ঢোকা, সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। অনন্যা প্রথম থেকে কিছু বলার চেষ্টা করত, এভাবে রাত করে কেন বাড়ি আসো তুমি? তুমি এই নেশা ছেড়ে দাও, আমি এসব পছন্দ করি না। কিন্তু তার প্রতিটা কথার উত্তরে রুদ্রনীলের বিরক্তি, কখনো উপেক্ষা, কখনো তীব্র রাগ, আর কখনো হাত ওঠা। সেই প্রথমবার যখন রুদ্রনীল তার গায়ে হাত তোলে, অনন্যা যেন বিশ্বাসই করতে পারেনি। তার চোখে জল চলে এসেছিল, কিন্তু সে চুপ করেছিল, কারণ সে জানতো এই বাড়িতে তার কষ্টের কোনো দাম নেই। এইদিকে বছর ঘুরে 1.5 বছর পার না হতে হতেই অনন্যার কোল জুড়ে এলো একটি কন্যা সন্তান। ছোট্ট মেয়েটাকে বুকে নিয়ে অনন্যা প্রথমবারের মতো মনে করলো তার জীবনে এখনো কিছু আলো আছে। সেই শিশুটার মুখের দিকে তাকিয়ে সে নিজের সব কষ্ট ভুলে থাকার চেষ্টা করত। কিন্তু এই আনন্দটাও খুব বেশি দিন টিকলো না, কারণ এই বাড়িতে মেয়ের জন্ম যেন অপরাধ। শাশুড়ি মুখ ফিরিয়ে নিলেন, আত্মীয় স্বজনেরা কটাক্ষ করতে লাগলো, ছেলে হলে ভালো হতো, পরের বার দেখো। এই কথাগুলো যেন প্রতিদিন অনন্যার মনে নতুন করে আঘাত করত। রুদ্রনীলও তেমন কোনো খুশি দেখালো না, বরং আরো দূরে সরে গেল। তার জীবনে অন্য সম্পর্কগুলো আরো স্পষ্ট হয়ে উঠতে লাগলো। ফোনে লুকিয়ে কথা বলা, বাইরে গিয়ে রাত কাটানো, সবকিছু অনন্যার চোখে পড়তো, কিন্তু সে কিছু বলতো না, কারণ বলার মতো শক্তি আর তার ছিল না। একদিন রাতে রুদ্রনীল নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে এলো। অনন্যা দরজা খুলতে সে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। অনন্যা তাকে ধরে ভেতরে আনতে গেল, কিন্তু হঠাৎই রুদ্রনীল রেগে উঠল, আমাকে ছোবে না বলে ধাক্কা মেরে সরিয়ে দিল। অনন্যা কিছু বলতে গিয়েছিল, তুমি কি পশু হয়ে গেছো? এই প্রশ্নটাই যেন আগুনে ঘি ঢেলে দিল। রুদ্রনীল চিৎকার করে উঠল। তারপর একের পর এক আঘাত। অনন্যা মেঝেতে পড়ে গেল, তার মাথায় চোট লাগলো, চারপাশ অন্ধকার হয়ে এলো। ছোট্ট মেয়েটা পাশের ঘরে কাঁদতে লাগলো, সে কান্নার শব্দ যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু কেউ এগিয়ে এলো না, কারণ এই বাড়িতে এইসব ঘটনা অস্বাভাবিক নয়। পরদিন সকালে অনন্যাকে হাসপাতালে ভর্তি করা হলো। খবর পেয়ে আশুতোষবাবু ছুটে এলেন। মেয়ের এই অবস্থা দেখে তিনি যেন ভেতরে থেকে ভেঙে পড়লেন। তার চোখের সামনে ভেসে উঠল সেই দিনের কথা। তিনি নিজে হাতে তার মেয়ের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন, আর আজ তার ফলাফল তার সামনে। তিনি কিছু বলতে পারছিলেন না, শুধু অনন্যার হাত ধরে বসে রইলেন। মাধবী দেবীর চোখ দিয়ে নিরন্তর জল পড়ছে। তিনি শুধু বলছিলেন, আমার মেয়েকে নিয়ে চলো, আমি আর এখানে রেখে যাব না। শেষমেশ অনন্যা আর তার ছোট্ট মেয়েকে নিয়ে তারা বাড়ি ফিরে এলেন, সেই পুরনো বাড়িতে যেখানে একসময় সবকিছু শুরু হয়েছিল। কিন্তু এই ফেরা আর আগের মতো নয়, এটা যেন একরকম পরাজয়ের ফেরা, একরকম ভাঙা জীবনের আশ্রয় নেওয়া। সময় আবার কেটে যেতে লাগলো। ধীরে ধীরে অনন্যা একটু স্বাভাবিক হলো। তার মেয়েটা এখন তার বেঁচে থাকার একমাত্র কারণ। সে নিজের সব কষ্ট ভুলে মেয়ের হাসিতে বাঁচতে শিখলো। নিজের জীবনের জন্য তার আর কোনো স্বপ্ন নেই। সে শুধু চায় তার মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে। দেখতে দেখতে ডিভোর্সটাও হয়ে গেল। অবশ্য সেটাই সবাই চাইছিল। কিন্তু এই বাড়িতে আরেকটা মন একেবারে অন্যভাবে বদলে গেছে, অন্বেষা। অনন্যার এই ভাঙা জীবন দেখে তার
তার মনে কোনো দুঃখ নেই, বরং এক ধরনের অদ্ভুত সন্তুষ্টি। সে ভাবে যা হয়েছে ভালোই হয়েছে, এখন তো যদি ডিভোর্সই, কেউ ওকে আর মেনে নেবে না, এমনকি কৌস্তবও না। তার মনে এখন একটাই লক্ষ্য, কৌস্তব। সে নিজের পড়াশোনা শেষ করেছে, এবার এমএ পড়ার জন্য সেই একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে যেখানে কৌস্তব এখন প্রফেসর। কারণ সময় তো আর থেমে নেই। সে অপমানের পর 5টা বছর কেটে গেছে। প্রথমে সে ভেঙে পড়েছিল, কিন্তু পরে সে উঠে দাঁড়িয়েছে। তার মা তার পাশে থেকেছে, তার মনোবল বাড়িয়েছে। আস্তে আস্তে কঠোর পরিশ্রমের পরে তার কাছে এই চাকরিটা আসে, আর এটাই যেন একটা সুযোগ নতুন করে শুরু করার। কৌস্তবে কয়েক বছরে অনেক বদলে গেছে। সে এখন একজন সম্মানিত অধ্যাপক। তার জীবনে অনেক কিছু এসেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, তার মনের ভেতরে সেই ভালোবাসা যা এখনো অনন্যার জন্যই রয়ে গেছে। সে নিজেকে পড়াশোনার কাজের মধ্যে ডুবিয়ে রেখেছে, ব্যক্তিগত জীবনে কাউকে জায়গা দেয়নি, যেন সে নিজেই নিজের চারপাশে একটা দেওয়াল তুলে দিয়েছে। প্রথম দিন ক্লাসে ঢুকে অন্বেষা যখন কৌস্তবকে দেখলো, তার বুক ধড়ফড় করে উঠল। এতদিন পর আবার সামনে সেই মানুষটা, কিন্তু কৌস্তব একবারও তার দিকে তাকালো না, যেন সে তাকে চিনতেই পারে না। ক্লাসের সবার মতোই একজন ছাত্রীর মতো আচরণ করলো। এই উপেক্ষাটাই অন্বেষার কাছে সবচেয়ে বড় আঘাত, কিন্তু সে হাল ছাড়ার মেয়ে নয়, বরং এই অবহেলাই তার জেদকে আরো বাড়িয়ে দিল। সে নানা অজুহাতে কৌস্তবের কাছে যেতে শুরু করলো, কখনো নোটস নিয়ে প্রশ্ন, কখনো অ্যাসাইনমেন্ট, কখনো ব্যক্তিগত আলোচনা। কিন্তু কৌস্তব সবসময় একটা দূরত্ব বজায় রাখতো। তার আচরণ ভদ্র কিন্তু ঠান্ডা, যেন সে স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে এখানে কোনো ব্যক্তিগত সম্পর্কের জায়গা নেই। কিন্তু অন্বেষা নিজের মনে অন্য খেলা খেলছে। সে ভাবে একবার পারলে আবার পারবো। তার মনে সে পুরনো ঘটনার স্মৃতি আছে, কিভাবে সে এক মিথ্যে অভিযোগে সবকিছু বদলে দিয়েছিল। আর সেই স্মৃতিটাই তাকে নতুন করে সাহস দিচ্ছে। সে ধীরে ধীরে একটা পরিকল্পনা করতে শুরু করলো, যেভাবেই হোক কৌস্তবকে সে নিজের করে নেবে, ভালোভাবে না হলে অন্যভাবে। একদিন সে কৌস্তবকে আলাদা করে ডেকে বলল, স্যার, আমার আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। কৌস্তব একটু বিরক্ত হলেও বলল, ক্লাসের পরে বলো। ক্লাস শেষে নির্জন করিডোরে দাঁড়িয়ে অন্বেষা সরাসরি বলল, আপনি যদি আমাকে বিয়ে না করেন, তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব, আর একটা চিঠি লিখে রেখে যাব, আপনি আমাকে ঠকিয়েছেন। কথাগুলো এত ঠান্ডা মাথায় বলা যে কৌস্তব কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে স্পষ্ট ঘৃণার বিস্ময়। সে বুঝতে পারলো এই মেয়েটা থামবে না, আর এবার যদি সে চুপ থাকে তাহলে আবার একটা জীবন নষ্ট হবে। সে খুব শান্ত গলায় বলল, তুমি যা ভাবছো সেটা কখনোই হবে না। অন্বেষা হেসে বলল, দেখা যাবে স্যার, আগেও তো হয়েছে। এই কথাটাই যেন কৌস্তবের মনে আগুন জ্বালিয়ে দিল। সে বুঝে গেল সময় এসেছে সব সত্যি সামনে আনার, আর এইবার সে চুপ থাকবে না। সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল। সেই রাতটা কৌস্তবের জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর মধ্যে একটা হয়ে রইল। সে ঘরে বসেছিল, টেবিলের ওপর ছড়িয়ে থাকা বই, নোটস, সব যেন আজ অর্থহীন। তার মাথায় ঘুরছে শুধু একটা বিষয়, এবার যদি চুপ থাকে তাহলে আবার একটা জীবন শেষ হয়ে যাবে। 5 বছর আগের সেই অপমান, সেই অসহায়তা, সেই দিনটার কথা আজ আবার যেন নতুন করে সামনে এসে দাঁড়ালো। আর এবার সে নিজেকে প্রতিজ্ঞা করলো, এইবার সত্যিটা চাপা পড়তে দেবে না, এইবার কাউকে মিথ্যার আড়ালে লুকোতে দেবে না। পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ে গিয়েও তার মন বসছিল না। অন্বেষার হুমকির কথাগুলো বারবার মাথায় বাজছিল। সে জানতো এই মেয়েটা শুধু কথা বলে থামবে না, সে যা বলে সেটা করতেও পারে, আর তার চেয়েও বড় কথা, সে আবার মিথ্যে অভিযোগ তুলতে পারে। তাই সে ঠিক করলো সবকিছু প্রমাণসহ সামনে আনতে হবে, এমনভাবে যাতে কেউ অস্বীকার করতে না পারে। সেই দিন দুপুরে সে নিজের ফোন আগের দিনের কথোপকথনের রেকর্ডিং বারবার শুনছিল। প্রতিটা শব্দ যেন আগুনের মতো জ্বলছিল। আপনি যদি আমাকে বিয়ে না করেন, আমি চিঠি লিখে রেখে যাব। এই কথাগুলো শুধু হুমকি নয়, এটা একটা মানসিক বিকৃতি, একটা ভয়ঙ্কর জেদ। আর সে জেদের কাছে যদি আবার কেউ হার মানে, তাহলে তার ফলাফল আরো ভয়ঙ্কর হবে। সন্ধ্যার দিকে কৌস্তব সরাসরি চলে গেল আশুতোষ বাবুর বাড়িতে। অন্বেষা তখন বাড়িতে ছিল না, টিউশন পড়তে গিয়েছিল। অনন্যা তার 3.5 বছরের মেয়েকে উপরের ঘরে ঘুম পাড়াচ্ছিল। দরজার সামনে দাঁড়িয়ে তার বুকের ভেতরটা কাঁপছিল ঠিকই, কিন্তু তার চোখে ছিল দৃঢ়তা। আজ সে কোনো ব্যাখ্যা দিতে আসেনি, আজ সে সত্যি দেখাতে এসেছে। মনটা একটু খারাপ লাগছে অনন্যার জন্য, কতদিন তাকে সে দেখে না। অনন্যা অবশ্য এখন তার শ্বশুর বাড়ি, তবু এই বাড়িতে একসময় তো সে থাকতো। সমস্ত কথা ভুলে কলিং বেল বাজালো কৌস্তব। দরজা খুললেন মাধবী দেবী। কৌস্তবকে দেখে এক মুহূর্ত থমকে গেলেন, তারপর একটু ইতস্তত করে বললেন, ভিতরে আসো। তার গলায় এক ধরনের লজ্জা মিশেছিল। হয়তো তিনি ভিতরে ভিতরে বুঝেছিলেন কিছু একটা ভুল হয়েছে, অনেক বড় ভুল। লিভিং রুমে বসেছিলেন আশুতোষ বাবু। কৌস্তবকে দেখে তার মুখ শক্ত হয়ে গেল, কিন্তু আজ কৌস্তবের চোখে সেই আগের ভয় নেই। সে শান্তভাবে বলল, কাকু, আজ আমি কিছু বলতে আসিনি, শুধু কিছু শুনে যেতে এসেছি। এই কথা শুনে আশুতোষ বাবু শান্ত হয়ে বললেন, কি বলতে
চাও, কারণ মেয়ের সংসার ভেঙে যাওয়ার পর মনের কোথাও হয়তো তার একটু খারাপ লাগা ছিল যে কৌস্তব কি সত্যি এরকম কাজ করতে পারে, তার মেয়ের পছন্দ কি এতটা ভুল হতে পারে। আবার পর মুহূর্তে তার মনে হয়েছে না, কৌস্তব খারাপ ছেলেই, কারণ তার ছোট মেয়ে কেন মিথ্যে বলতে যাবে। কৌস্তব কোনো উত্তর না দিয়ে নিজের ফোনটা বের করলো, রেকর্ডিংটা চালু করলো। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো, আর সেই নিস্তব্ধতার মাঝেই ভেসে উঠল অন্বেষার কণ্ঠ। আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। আমি চিঠি লিখে রেখে যাব, আপনি আমাকে ঠকিয়েছেন। প্রতিটা শব্দ যেন এক একটা তীর হয়ে বিচ্ছিল। মাধবী দেবীর মুখ ফ্যাকাশে হয়ে গেল, আশুতোষ বাবুর চোখ বড় বড় হয়ে উঠল, যেন তিনি বিশ্বাসই করতে পারছেন না এই কণ্ঠ তার নিজের মেয়ের। কৌস্তব রেকর্ডিং বন্ধ করে শান্ত গলায় বলল, 5 বছর আগেও আমি কিছু করিনি, আজও করিনি, কিন্তু তখন আমি কিছু প্রমাণ করতে পারিনি, তাই চুপ করে চলে গিয়েছিলাম। আজ আর চুপ থাকবো না, কারণ এবার শুধু আমার সম্মানের প্রশ্ন নয়, আরও একটা জীবনের প্রশ্ন। ঘরের ভেতর কেউ কোনো কথা বলছিল না। ঠিক তখনই সিঁড়ি দিয়ে ছোট্ট পায়ের শব্দ। অনন্যার মেয়ে আধো ঘুম চোখে নিচে নেমে এসেছে। দাদান, কে এসেছে? তার পিছন পিছন অনন্যা ছুটে এলো। আর বলো না বাবা, কে এসেছে গো? নিচে কথার আওয়াজ পেয়ে মেয়ে একদম ঘুমোতে চাইছে না। কার সাথে কথা বলছো তোমরা? কথা বলতে বলতে সে হঠাৎ থেমে গেল। সামনাসামনি দাঁড়িয়ে কৌস্তব। 5 বছর পর দুজনের চোখ এক হলো, কিন্তু কেউ কোনো কথা বলতে পারল না। কত কিছু বলার ছিল, কত অভিমান, কত ভালোবাসা, কত না বলা কথা, সব যেন গলায় আটকে গেল। কৌস্তব ধীরে বলল, কেমন আছো অনন্যা? অনন্যা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তার চোখে জল, কিন্তু সে কিছু বলতে পারল না, কারণ এই মুহূর্তে তার ভিতরে যে ঝড় চলছে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আশুতোষ বাবু হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, তার গলায় ভাঙা স্বর, কৌস্তব, বসো, আমার তোমার সাথে অনেক কথা আছে। তিনি ধীরে ধীরে সব বলতে শুরু করলেন। কিভাবে তিনি রাগে অপমানে অন্ধ হয়ে গিয়েছিলেন, কিভাবে তিনি নিজের মেয়ের কথা না শুনে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিভাবে সেই সিদ্ধান্ত তার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। অনন্যার বিয়ে, তার কষ্ট, তার ভাঙা সংসার, সব কিছু। কথা বলতে বলতে তার গলাটা কেঁপে যাচ্ছিল। আমি ভুল করেছি কৌস্তব, খুব বড় ভুল। আমি আমার নিজের মেয়ের জীবনটাই শেষ করে দিয়েছি। কৌস্তব চুপ করে শুনছিল, তার চোখেও জল। সে কখনোই চায়নি অনন্যা কষ্ট পাক। সে তো ভেবেছিল যদিও তারা একসাথে থাকতে পারবে না, অন্তত অনন্যা সুখে থাকবে। কিন্তু আজ সে বুঝলো বাস্তব তার কল্পনার থেকেও অনেক কঠিন। এই সবের মাঝে হঠাৎ দরজা খুলে ঢুকলো অন্বেষা। সে থমকে গেল ঘরের ভেতরের পরিবেশ দেখে, তারপর কৌস্তবকে দেখে তার মুখ বদলে গেল। আপনি এখানে? কেউ কিছু বলার আগে সে বুঝে গেল সবকিছু ফাঁস হয়ে গেছে। তবুও সে হাল ছাড়লো না। বাবা, স্যার মিথ্যে বলছে, স্যার আমাকে। কথা শেষ করার আগে একটা জোরে থাপ্পড় পড়ল তার গালে। আশুতোষ বাবুর হাত কাঁপছিল। চুপ, আর একটা কথাও বলবি না, অনেক হয়েছে। অর্ণেশা স্তব্ধ হয়ে গেল, তার চোখে জল চলে এলো, কিন্তু আর সেই জল কেউ বিশ্বাস করলো না। কৌস্তব আর দাঁড়াতে পারলো না, সে ধীরে ধীরে বেরিয়ে গেল, কারণ সে জানতো এখন তার থাকার কোনো মানে নেই। সত্যিটা সে বলে দিয়েছে, বাকিটা এখন এই পরিবারের। অনন্যা চুপ করে দাঁড়িয়েছিল, তার চোখে জল, কিন্তু তার ভেতরে যেন একটা চাপা বোঝা একটু হালকা হয়েছে। অন্তত সত্যিটা সামনে এসেছে। আর অন্বেষা, সে প্রথমবারের মতো বুঝতে শুরু করলো ঈর্ষার আগুনে অন্যকে পুড়িয়ে দিতে গিয়ে সে নিজের চারপাশটাকে ছাই করে ফেলেছে। সেই দিনের ঘটনার পর বাড়িটা যেন সম্পূর্ণ বদলে গেল। আগের সেই চাপা উত্তেজনা, সন্দেহ আর অবিশ্বাসের জায়গায় এখন নেমে এসেছে এক ধরনের ভারী নীরবতা। কিন্তু এই নীরবতা শান্তির নয়, এটা অপরাধবোধের, অনুশোচনার আর হারিয়ে যাওয়া সময়ের বোঝা বইতে থাকা এক নিঃশব্দ যন্ত্রণার নীরবতা। আশুতোষবাবু সারাদিন প্রায় কথা বলছেন না, মাঝে মাঝে চুপ করে বসে থাকছেন। চোখের সামনে যেন বারবার ভেসে উঠছে অনন্যার ছোটবেলার মুখ, সেই মেয়েটাকে তিনি নিজের হাতে বড় করেছেন, আর আজ তিনি তার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে ফেলেছেন। এই সত্যিটা তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছে। তিনি বারবার মনে মনে বলছেন, আমি যদি সেদিন একটু শুনতাম, যদি একবারও যাচাই করতাম, কিন্তু সময় একবার চলে গেলে তাকে আর ফিরিয়ে আনা যায় না। মাধবী দেবীও নীরব। তিনি অনন্যার ঘরে গিয়ে বসে থাকেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, কিন্তু কোনো কথা খুঁজে পান না। কারণ কিছু কিছু যন্ত্রণা আছে
যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। অনন্যা নিজের মেয়েকে কোলে নিয়ে বসে থাকে, তার চোখে জল নেই এখন, যেন কান্নার শক্তিটাও ফুরিয়ে গেছে। সে শুধু মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে, তুই থাকলেই আমি বাঁচবো। তার জীবনে এখন আর কোনো স্বপ্ন নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু একটা দায়িত্ব, তার মেয়েকে মানুষ করা। আর অন্বেষা, সে নিজের ঘরে একা বসে আছে, দরজা বন্ধ, জানালা বন্ধ, যেন সে নিজেকে নিজের থেকে লুকোতে চাইছে। প্রথমবারের মতো তার ভিতরে একটা অদ্ভুত শূন্যতা। এতদিন সে যা করেছে, যা ভেবেছে, যা চেয়েছে, সবকিছু যেন আজ তার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে সে শুধু একটা সম্পর্ক ভাঙেনি, সে একটা জীবন ভেঙে দিয়েছে, একটা পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তার নিজের দিদির জীবনটাকে সে নিজের হাতে নষ্ট করেছে। কিন্তু এই উপলব্ধিটা তার ভিতরে শান্তি এনে দেয় না, বরং আরো অস্থির করে তোলে। কারণ সে জানে এই ভুলের কোনো সহজ ক্ষমা নেই। কয়েকদিন এইভাবেই কেটে গেল, কেউ কারোর সঙ্গে প্রয়োজন ছাড়া কথা বলে না। বাড়ির ভেতরে যেন একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব সবচেয়ে বেশি অন্বেষার চারপাশে। আগে যে বাড়িটা তার নিজের মনে হতো, আর সেটাই তার কাছে অচেনা। তার বাবা তার দিকে তাকান না, মা কথা বলেন কম, অনন্যা তো যেন তাকে সম্পূর্ণভাবে নিজের জীবন থেকে মুছে দিয়েছে। একদিন বিকেলে অন্বেষা নিজেই অনন্যার ঘরের সামনে এসে দাঁড়ালো। অনেকক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইল, ভিতরে ঢোকার সাহস পাচ্ছিল না। শেষমেশ ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। অরুণা তখন মেয়েকে নিয়ে বসে গল্প বলছিল। অন্বেষাকে দেখে সে থেমে গেল, কিন্তু কিছু বলল না। অন্বেষা ধীরে ধীরে এগিয়ে এলো, তার গলাটা কাঁপছিল, দিদি। অনন্যা কোনো উত্তর দিল না, শুধু চুপ করে তাকিয়ে রইল। সে দৃষ্টিতে কোনো রাগ নেই, কিন্তু একটা দূরত্ব আছে যেটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। অন্বেষা নিজেকে সামলাতে পারল না, হঠাৎই সে অনন্যার পায়ে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দে দিদি, আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি আমি কি করছি, আমি তোকে কষ্ট দিতে চাইনি। অনন্যা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, তাই? তাহলে যা করেছিস সেটা কি? এই প্রশ্নের উত্তর অন্বেষার কাছে নেই, সে শুধু কাঁদছিল। আমি ওকে চাইতাম দিদি, আমি ভাবতাম যদি তোকে সরিয়ে দিই তাহলে ও আমাকে ভালোবাসবে। অনন্যা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য, তারপর ধীরে বলল, ভালোবাসা কিভাবে পাওয়া যায়? কারো জীবন ভেঙে দিয়ে? অন্বেষা মাথা নাড়ল, না দিদি, আমি বুঝেছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। অনন্যা এবার একটু কঠিন গলায় বলল, হ্যাঁ দেরি হয়ে গেছে। তুই শুধু আমার ভালোবাসা কেড়ে নিসনি, তুই আমার জীবনটাই বদলে দিয়েছিস। আমি যেভাবে বাঁচতাম, যেভাবে স্বপ্ন দেখতাম, সবকিছু শেষ হয়ে গেছে। তোর জন্য আমি এমন একটা জীবনে গেছি যেখানে প্রতিটা দিন অপমান আর কষ্টে ভরা ছিল। এই কথাগুলো শুনে অন্বেষা আরো ভেঙে পড়ল। আমি জানি দিদি, আমি সব নষ্ট করে ফেলেছি, আমি নিজেকেও ক্ষমা করতে পারছি না। অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর তার গলাটা একটু নরম হলো। ক্ষমা চাইলেই সব ঠিক হয়ে যায় না অন্বেষা, কিছু ভুল এমন হয় যেগুলোর ফল সারা জীবন বয়ে নিয়ে যেতে হয়। তারপর সে নিজের মেয়ের দিকে তাকালো, আমি এখন শুধু ওকে নিয়ে বাঁচতে চাই, আমার জীবনে আর কোনো ঝামেলা চাই না। তুই যদি সত্যি কিছু ঠিক করতে চাস তাহলে আমার থেকে দূরে থাক, এটাই এখন সবচেয়ে বড় ভালো কাজ হবে তোর। এই কথাটা অন্বেষার কাছে যেন ছুরির মতো বিঁধল, কিন্তু সে বুঝলো এই দূরত্বটাই এখন তার প্রাপ্য। কয়েকদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটলো। সকালবেলা দরজার বেল বেজে উঠল। মাধবী দেবী দরজা খুলতে অবাক হয়ে গেলেন। দরজার সামনে দাঁড়িয়ে কৌস্তব আর তার মা, খুব সাধারণ পোশাকে, কিন্তু চোখে এক ধরনের স্থিরতা, যেন তারা কোনো সিদ্ধান্ত নিয়ে এসেছে। ঘরের ভেতরে ঢুকে সরাসরি আশুতোষ বাবু সামনে গিয়ে দাঁড়ালো। কাকু, আজ মা একটা কথা বলতে এসেছে। আশুতোষ বাবু উঠে দাঁড়ালেন, তার চোখে লজ্জা। হ্যাঁ বলুন দিদি। আর আপনারা দাঁড়িয়ে কেন, বসুন। কই মাধবী, চা মিষ্টির ব্যবস্থা করো। কৌস্তব একটু থেমে বলল, ওসবের কোনো দরকার নেই কাকু, মা তুমি যা বলতে এসেছো বলো। ললিতা দেবী দৃঢ় স্বরে বললেন, অনন্যা আমার মেয়ের মতো, আমি ওকে অনেকদিন ধরেই চিনি, ও খুব ভালো মেয়ে। তারপর কয়েক বছর আগে যে ঘটনা ঘটেছে সে বিষয়েও আমি অবগত। ছেলে চাকরি পাওয়ার পর আমি অনেকবার ওকে বিয়ের কথা বলেছি, যে যা হওয়ার হয়ে গেছে, তুই নতুন করে জীবন শুরু কর। কিন্তু ও শোনেনি, ও বিয়েই করবে না বলে মনস্থির করেছিল। কিন্তু আমি যখন কয়েকদিন আগে শুনলাম অনন্যার জীবনের কথা, তখন আমি ওকে বললাম যে অনন্যাকে বিয়ে করে আমাদের বাড়ির বউ করে নিয়ে আয়, আর সঙ্গে আমার নাতনিকেও। আপনারা কি রাজি আছেন? ঘরের ভেতর যেন সময় থেমে গেল। মাধবী দেবী অবাক হয়ে তাকিয়ে আছেন। আশুতোষ বাবুর চোখ ভিজে উঠল, তিনি যেন বিশ্বাসই করতে পারছেন না, এত কিছু হওয়ার পরও এই ছেলেটা আবার ফিরে এসেছে, আর তার মা এমন একটা কথা বলছে। অনন্যাকে ডাকা হলো, সে অবশ্য উপরে দাঁড়িয়ে লুকিয়ে সব শুনছিল এতক্ষণ। সে এসে চুপ করে দাঁড়ালো। এরপর কৌস্তবের দিকে তাকাতে পারছিল না, তার গলায় ধরা স্বর, কেন কৌস্তব, সহানুভূতি দেখাতে এসেছো? আমাকে বিয়ে করে তুমি কি পাবে? আমি আর সে আগের অনন্যা নই, আমি ভেঙে গেছি।
কৌস্তব ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, খুব শান্ত গলায় বলল, তুমি ভেঙে যাওনি অনন্যা, তোমাকে ভেঙে দেওয়া হয়েছে, আর আমি সেই ভুলটার হতে দিতে চাই না। আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি, তোমার অতীত, তোমার কষ্ট সব কিছু জেনেও, কারণ ভালোবাসা শুধু সুখের সময়ের জন্য নয়, কষ্টের সময়ও পাশে থাকার জন্য। অনন্যার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, সে অনেকক্ষণ কিছু বলতে পারল না, তারপর ধীরে বলল, আমি একটা সন্তানের মা। কৌস্তব মৃদু হেসে বলল, তাহলে তো আরও ভালো, আমি একা থাকবো না, আমার একটা পরিবার হবে। এই সহজ কথাগুলো যেন সবচেয়ে বড় উত্তর। অনেকক্ষণ কথা হলো, দ্বিধা, ভয়, সমাজের কথা সব কিছু নিয়ে, কিন্তু শেষমেশ অনন্যা রাজি হলো, কারণ সে বুঝলো এই মানুষটার ভালোবাসা সত্যি, এখানে কোনো ভান নেই, কোনো শর্ত নেই। কিছুদিন পর খুব সাধারণভাবে তাদের বিয়ে হলো, কোনো বড় আয়োজন নয়, কিন্তু একটা সত্যিকারের সম্পর্কের সূচনা। মাধবী দেবী চোখের জল মুছতে মুছতে মেয়েকে আশীর্বাদ করলেন। আশুতোষবাবু মাথায় হাত রেখে বললেন, এইবার সুখে থাকিস মা। আর অন্বেষা, সে দূর থেকে সব দেখছিল, তার চোখে জল, কিন্তু সেই জলে আজ কোনো হিংসা নেই, আছে শুধু অনুশোচনা। সে বুঝেছে যা সে করতে চেয়েছিল তা কখনো ভালোবাসা ছিল না, সেটা ছিল অধিকারবোধ, ছিল ঈর্ষা, আর সেই ঈর্ষায় তার নিজের সবকিছু কেড়ে নিয়েছে। কিছুদিন পর এক সকালে অন্বেষা বাড়ি ছেড়ে চলে গেল, কাউকে কিছু না বলে, শুধু একটা চিঠি রেখে গেল, আমি নিজের ভুলের শাস্তি নিজেই খুঁজতে যাচ্ছি, আমাকে খুঁজো না। আশুতোষবাবু চিঠিটা পড়ে দীর্ঘশ্বাস ফেললেন, তিনি জানেন এই মেয়েটাও হারিয়ে গেল, কিন্তু এই হারানোটা তার নিজের তৈরি। সময় আবার এগোতে লাগলো, অনন্যার কৌস্তব নতুন করে জীবন শুরু করলো, ছোট মেয়েটা কৌস্তবকে বাবা বলে ডাকতে শিখলো, বাড়িটা আবার একটু একটু করে হাসিতে ভরে উঠল। পুরনো ক্ষতগুলো পুরোপুরি সারলো না, কিন্তু নতুন ভালোবাসা সেই ক্ষতগুলোকে ঢেকে দিতে শিখলো। আর এই গল্পটা একটা জিনিস শিখিয়ে দিয়ে গেল, ঈর্ষা কখনো কাউকে জিততে দেয় না, এটা শুধু কেড়ে নিতে জানে। ভালোবাসা, সম্পর্ক, শান্তি সবকিছু, আর শেষমেশ রেখে যায় শুধু শূন্যতা। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।